এমার্জেন্সি প্রভিশনস, জরুরি অবস্থার বর্ণনা সমূহ। দে আর ইনক্লুডেড ইন পার্ট 18। 18 নম্বর পার্টে, বর্তমানে যে 25খানা পার্ট আছে তার মধ্যে 18 নম্বর পার্টে এর উল্লেখ আছে। ফ্রম আর্টিকেলস 352 টু 360, 352 আর্টিকেল থেকে 360 নম্বর আর্টিকেল পর্যন্ত এর বর্ণনা আছে। 3 টাইপস, 3 রকমের এমার্জেন্সি প্রভিশনের কথা বলা আছে। ফার্স্ট, অ্যান এমার্জেন্সি ডিউ টু ওয়ার, যুদ্ধের কারণে জরুরি অবস্থা, অথবা এক্সটার্নাল অ্যাগ্রেশন, বহি আগ্রাসন। এটা উদাহরণ দেওয়া যেতে পারে পাকিস্তানের সাথে একটা পারস্পরিক আগ্রাসী মনোভাব লেগেই থাকে, যুদ্ধ হয় না কিন্তু যুদ্ধ হব কখনো আংশিক লেগে যায়। অর আর্মড রেবেলিয়ান, অথবা সশস্ত্র বিদ্রোহ, এটা দেশের মধ্যে। এটাকে আমরা ইন্টারনাল কজ বলতে পারি। প্রথম দুটো যুদ্ধ এবং বহি আগ্রাসন, এটাকে আমরা এক্সটার্নাল কজ বলতে পারি। আর আর্মড রেবেলিয়ন, যেটা সশস্ত্র বিদ্রোহ, এটা দেশের মধ্যে আভ্যন্তরীণ বিদ্রোহ, ইন্টারনাল কজ আমরা বলতে পারি। তো 3টি কারণে যে এমার্জেন্সিটা হয় সেটাকে কি বলা হচ্ছে? ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা। এবং এর আর্টিকেল হচ্ছে 352, 352। নেক্সট, an emergency due to the failure of the constitutional machinery, সাংবিধানিক যে পরিকাঠামো, তার যে সিস্টেম, সেটা যদি ব্যর্থ হয় বা ভেঙে পড়ে। কোথায়? ইন এ স্টেট, কোনো একটা রাজ্যে। কোনো একটা রাজ্যের সাংবিধানিক সিস্টেম, সংবিধান মেনে রাজ্যের যেভাবে চলা উচিত, সেটা যদি তারা কোনো কারণে মানতে না পারে বা ব্যর্থ হয়, তখন যে এমার্জেন্সিটা হয় সেটাকে বলা হয় স্টেট এমার্জেন্সি, অর্থাৎ রাজ্যের জরুরি অবস্থা। এর অপর নামও আছে, যেটা নিচে লেখা আছে, যেমন প্রেসিডেন্ট রুল, এটা অনেকেই শুনে থাকবে, রাষ্ট্রপতি শাসন জারি। এবং আরও একটা নাম কনস্টিটিউশনাল এমার্জেন্সি, যেহেতু ডিউ টু ফেলিওর অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি, সেই কারণে কনস্টিটিউশনাল এমার্জেন্সি এটাকে বলা হয়। এবং এর আর্টিকেল হচ্ছে 356, 356। এর সম্বন্ধে আগে 3 লিস্টের ডেসক্রিপশনে হয়তো তোমাদের বলা হয়েছিল, এটা ডিটেলস তো নিচে আছে। নেক্সট হচ্ছে অ্যান এমার্জেন্সি ডিউ টু এ থ্রেট, আশঙ্কা যদি দেখা দেয়। কিসের আশঙ্কা? টু ক্রেডিট। ক্রেডিট বলতে এখানে অর্থ সংক্রান্ত বলা হয়েছে। আর ফিনান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক স্থিতাবস্থা অফ দ্য কান্ট্রি, দেশের মধ্যে অর্থনৈতিক বা আর্থিক স্থিতাবস্থার ক্ষেত্রে যদি কোনো আশঙ্কা দেখা দেয়, অর্থাৎ অর্থনীতি ভেঙে পড়ছে এইরকম যদি কিছু তৈরি হয়, সেক্ষেত্রে যে এমার্জেন্সিটা চালু হবে, সেক্ষেত্রে যে এমার্জেন্সিটা লাগু করা যেতে পারে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, অর্থনৈতিক জরুরি অবস্থা। এবং এর জন্য যে আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল 360। খেয়াল করবে যে 3খানা আর্টিকেল সুন্দর একটা সিরিজে আছে। সিরিজটা কি? 352, 356, 360, অর্থাৎ 4 অন্তর, মনে রাখার খুব সুবিধা। ফার্স্ট হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা। নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট রুল বা স্টেট এমার্জেন্সি, রাজ্যের জরুরি অবস্থা। এবং তারপরে হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, অর্থাৎ আর্থিক বা অর্থনৈতিক জরুরি অবস্থা। মনে রাখবে, ফিনান্সিয়াল এমার্জেন্সি এখনো পর্যন্ত একবারও হয়নি। প্রেসিডেন্ট রুল, এটা শুনেই থাকো যে বিভিন্ন রাজ্যে মাঝে মধ্যেই হতে থাকছে, কখনো ঝাড়খণ্ড, কিছুদিন আগে যেমন মহারাষ্ট্রে হলো। এটা সাংবিধানিক ব্যবস্থা শুধু ভেঙে পড়বে সেই কারণে নয়, যদি সরকার গঠন করার জন্য কোনো দল উপযুক্ত আসন যদি জোগাড় করতে না পারে, সেক্ষেত্রেও কিন্তু হয়। তো এটা বহুবার হয়েছে। আর ন্যাশনাল এমার্জেন্সি এখনো পর্যন্ত 3বার হয়েছে। কবে কবে হয়েছে তার ডিটেলস নিচে আছে। ন্যাশনাল এমার্জেন্সি এর ডিটেলস বর্ণনা আর্টিকেল 352। একটু লাইন বাই লাইন দেখার চেষ্টা করবি। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অরিজিনালি প্রোভাইডেড ফর, মূল সংবিধানে
প্রোভাইড করা হয়েছিল ইম্পোজিশন অফ এমার্জেন্সি। কিসের কারণে? যুদ্ধ, আগে বলা হলো এক্সটার্নাল অ্যাগ্রেশন, বহি আগ্রাসন, অর ইন্টারনাল ডিস্টারবেন্স, আভ্যন্তরীণ গোলযোগ। খেয়াল করবি যে আর্ম রেবেলিয়ন প্রথমে কিন্তু ছিল না। ইন্টারনাল ডিস্টারবেন্স, আভ্যন্তরীণ গোলযোগ, এটা সশস্ত্র না হলেও হবে, নিরস্ত্রভাবেও যদি বিদ্রোহ দেখা দিত তাহলেও কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যেত, কিন্তু এখন আর যাই না। কখন থেকে? বাই দ্য 44th, অর্থাৎ 44তম যে সংশোধন, দ্য এক্সপ্রেশন ইন্টারনাল ডিস্টারবেন্স ওয়াজ রিপ্লেসড, এই আভ্যন্তরীণ গোলযোগটা কিন্তু রিপ্লেস হয়ে গিয়ে আর্মড রেবেলিয়ন কথাটি আসে। অর্থাৎ এখন থেকে বা তারপর থেকে সশস্ত্র বিদ্রোহ হলেই কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা যাবে, না হলে করা যাবে না। এর পিছনে যথেষ্ট কারণ আছে, যে নিরস্ত্র বিদ্রোহ হলে সরকার যে কোনো মুহূর্তে কিন্তু এমার্জেন্সি ঘোষণা করে দিতে পারে, যেটা সরকারের পক্ষে লাভ হতে পারে, কিন্তু সাধারণ নাগরিকের পক্ষে লাভ হবে না। এটা মূলত করা হয়েছিল ইন্দিরা গান্ধী যে রাতারাতি একটা এমার্জেন্সি চালু করেছিল, তার পরিপ্রেক্ষিতে যাতে এই ধরনের এমার্জেন্সি খুব সহজে চালু করা না যায়, যার ফলে এটা করা হয়েছিল বলে মনে হয়। নেক্সট পয়েন্ট, দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার সাচ এমার্জেন্সি, এই ধরনের এমার্জেন্সি প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে পারে অনলি, শুধুমাত্র আফটার দ্য রিটন অ্যাডভাইস, লিখিত উপদেশের পরে, অফ দ্য ক্যাবিনেট। ক্যাবিনেট সম্বন্ধে ডিটেলস এর পরে আছে, যে মন্ত্রিসভার কিছু গুরুত্বপূর্ণ মেম্বারদের নিয়ে ক্যাবিনেট গঠন করা হয়, যার হেডে থাকে প্রধানমন্ত্রী, এবং যত রকম গুরুত্বপূর্ণ ডিসিশন সব এরাই নেই। তো ক্যাবিনেটের লিখিত উপদেশ, এটা খেয়াল রাখতে হবে, কেননা আগে কিন্তু লিখিত উপদেশের বিষয়টা ছিল না, এটাও সংবিধান সংশোধনের পরেই আর কি হয়। যেমন ইন্দিরা গান্ধী যে অ্যামেন্ডমেন্টটা, ন্যাশনাল এমার্জেন্সিটা করেছিল, সেটা কিন্তু মৌখিকভাবে প্রেসিডেন্টকে বলেছিল। তো এখন আর সেটা হবে না, লিখিত উপদেশ লাগবে। যাই হোক, যদিও প্র্যাকটিক্যালি মুখে বলা লিখিত বলার কোনো পার্থক্য নয়, কেননা ওটা ফর্মালিটির জন্য লিখিত দিতে হয়, তো যেটা কাউন্সিল অফ মিনিস্টার বা ক্যাবিনেট যা বলে প্রেসিডেন্টকে তাই করতে হবে, কিছু করার নাই তার। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য এভরি সাচ প্রক্লেমেশন অফ এমার্জেন্সি, এই ধরনের এমার্জেন্সির যে প্রক্লেমেশন মানে ঘোষণা, হ্যাজ টু বি অ্যাপ্রুভড, এটাকে কিন্তু অনুমোদন হতে হবে। যে মুখে বলে দিল প্রেসিডেন্ট, ঘোষণা করে দিল, হ্যাঁ প্রথমে ঘোষণা করবে, লাগু হয়ে যাবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই, যেহেতু ভারত একটা গণতান্ত্রিক দেশ, তার যে প্রতিনিধিরা যেখানে আছে সেই পার্লামেন্টে কিন্তু সেটাকে অ্যাপ্রুভড যথারীতি হতে হবে। সেখানে অ্যাপ্রুভ না হলে কিন্তু জারি হওয়া জরুরি অবস্থাটা কিন্তু উঠে যাবে। তো হ্যাজ টু বি অ্যাপ্রুভড বাই বোথ দ্য হাউসেস, যে দুটি কক্ষ, রাজ্যসভা লোকসভা দুটোতেই কিন্তু অ্যাপ্রুভ হতে হবে পার্লামেন্ট, সংসদের, বাই অ্যাবসোলিউট মেজরিটি। অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে একটা ভিডিও আমি দেব, মৌখিকভাবে হয়তো অনেকেই শুনেছো তোমরা। অ্যাবসোলিউট মেজরিটি বলতে টোটাল যে সদস্য সংখ্যা তার বাই 2+1, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং 2/3 মেজরিটি অফ মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এবং যারা উপস্থিত থাকবে তাদের মধ্যে 2/3 ভোট, অর্থাৎ যারা উপস্থিত থাকবে তাদের মধ্যে 2/3 ভোট তো লাগবেই এমার্জেন্সির পক্ষে, এবং সেটা টোটালের অর্ধেকের বেশি করলে যা দাঁড়ায় সেটাকে ফলো করতে হবে। তো যেটাকে ডাবল মেজরিটিও বলা হয়, এবং এটাকে স্পেশাল মেজরিটি বলা হয় অ্যাকর্ডিং টু 368 স্পেশাল মেজরিটি। কতদিনের মধ্যে হতে হবে? উইদিন 1 মান্থ, 1 মাসের মধ্যে এইভাবে কিন্তু অ্যাপ্রুভ হতে হবে। ফেইলিং, যদি ব্যর্থ হয়, যদি অ্যাপ্রুভ না হয়, উইচ দ্য প্রক্লেমেশন সিজেস টু অপারেট, প্রক্লেমেশন কিন্তু আর এই জরুরি অবস্থায় যে ঘোষণা বা জারিটা কিন্তু থাকবে না, অপারেট বন্ধ হয়ে যাবে। এখন ইন কেস অফ লোকসভা স্ট্যান্ডস ডিজলভ, লোকসভা সবসময় নাও থাকতে পারে, 5 বছর ভ্যালিডিটি, 5 বছর পর তো ডিজলভ হবে, নতুন লোকসভা গঠন হবে, মধ্যেও ডিজলভ হতে পারে। তো ডিজলভ যদি হয়ে যায় অ্যাট দ্য টাইম অফ প্রক্লেমেশন অফ এমার্জেন্সি, যখন জরুরি ঘোষণা জারি হচ্ছে তখন যদি লোকসভা যদি ভেঙে থাকে, যদি না থাকেই, অথবা এই যে নট ইন সেশন, অথবা সব সেশন তো, অধিবেশন তো সবসময় চলে না, শীতকালীন অধিবেশন বসে, বা বাদল অধিবেশন বলে, বাজেট অধিবেশন, সব মেনলি 3টে অধিবেশনই বসে, সবসময় অধিবেশন তো বসে না। তো অধিবেশন যদি না থাকে তাহলে অ্যাপ্রুভ কী করে হবে?
তখন ইট হ্যাজ টু বি অ্যাপ্রুভড বাই দ্য রাজ্যসভা। রাজ্যসভা একটা পার্মানেন্ট বডি, 1 মাসের মধ্যে রাজ্যসভাতে অ্যাপ্রুভ হয়ে যেতে হবে। অ্যান্ড লেটার, এবং পরে বাই দ্য লোকসভার দ্বারাও অ্যাপ্রুভ হতে হবে উইদিন 1 মান্থ অফ দ্য স্টার্ট অফ ইটস নেক্সট সেশন। যখন শুরু হবে লোকসভা অধিবেশন, যখন শুরু হবে, শুরু হওয়ার 1 মাসের মধ্যে কিন্তু এটা অ্যাপ্রুভ হতে হবে। তাহলে এটা আমি আরও একবার রিপিট করছি যে প্রথমত দুটো কক্ষ দ্বারাই অ্যাপ্রুভ হতে হবে, তা না হলে এমার্জেন্সি যেটা ঘোষণা হয়ে থাকবে সেটা বাতিল হয়ে যাবে। কিন্তু লোকসভা যদি অ্যাভেলেবল না থাকে, সে ডিজলভের কারণে হতে পারে, অথবা হয়তো অধিবেশন নাই সেই কারণে হতে পারে, তখন রাজ্যসভা মাধ্যমে 1 মাসের মধ্যে রাজ্যসভা অ্যাপ্রুভ করে দেবে। এবং এরপরে লোকসভার অধিবেশন, নতুন লোকসভা গঠনের পরে, অথবা এক্সিস্টিং লোকসভার ক্ষেত্রে যখন পরবর্তী অধিবেশন চালু হলো, অর্থাৎ নেক্সট সেশন যখন লোকসভা চালু হচ্ছে, সেশন চালু হওয়ার 1 মাসের মধ্যে কিন্তু সেটাকে অ্যাপ্রুভ হতেই হবে। পরের পয়েন্ট, ওয়ান্স অ্যাপ্রুভড বাই দ্য পার্লামেন্ট দ্বারা, পার্লামেন্ট বলতে এখানে দুটো কক্ষকেই বোঝাচ্ছে, অ্যাপ্রুভড হয়ে গেল, দ্য এমার্জেন্সি রিমেন্স ইন ফোর্স। এমার্জেন্সিটা কতদিন বলবৎ থাকতে পারে, এরা পরীক্ষায় খুব দেয়। ফর এ পিরিয়ড অফ 6 মান্থস, 6 মাস থাকতে পারে। 6 মাস কখন থেকে ধরা হবে? ফ্রম দ্য ডেট অফ প্রক্লেমেশন, ঘোষণা যেই দিন হবে সেই তারিখ থেকে কিন্তু 6 মাস ধরা হবে। A fresh resolution has to be passed by the parliament in case the emergency is to be extended beyond 6 months. 6 মাসের বেশি যদি এক্সটেন্ড করতে চাই জরুরি অবস্থাটা, তাহলে কি করতে হবে? ফ্রেশ রেজলিউশন, নতুন করে আবার রেজলিউশন পাস করতে হবে পার্লামেন্টকে। অর্থাৎ একইভাবে, অর্থাৎ নতুনভাবে অ্যাপ্রুভ করে সেটাকে কিন্তু আরও এক্সটেনশন করা যেতে পারে। আচ্ছা, নেক্সট, ইন দিস ওয়ে, এইভাবে কতদিন এমার্জেন্সিটা রাখা যেতে পারে, 6 মাস করে, সেটা কিন্তু এই এখানে স্পষ্ট লেখা আছে, এবং এটাও পরীক্ষায় দেই যে ইন দিস ওয়ে, এইভাবে সাচ এমার্জেন্সি কন্টিনিউস ইনডেফিনিটলি, অর্থাৎ অনির্দিষ্ট সময় ধরে যতদিন খুশি কিন্তু এটা বাড়ানো যেতে পারে বা চলতে পারে। এবার এমার্জেন্সিটা তোলা যাবে কি করে? দ্য এমার্জেন্সি ক্যান বি রিভকড, অর্থাৎ এটা তুলে নেওয়া যেতে পারে বাই অ্যানাদার প্রক্লেমেশন, আর একটি ঘোষণা করে। কে করবে ঘোষণা? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, এনি টাইম, যে কোনো মুহূর্তে। তো এইটা আর অ্যাপ্রুভের কোনো ব্যাপার নাই, নো নিড টু পাস ইন হাউসেস। এই তুলে দেওয়ার যে প্রক্লেমেশন, এটা কিন্তু পাস করা আর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ ঘোষণা হয়ে গেলে যখন জারি থাকবে, এক্সটেনশন করা যাবে 6 মাস অন্তর অন্তর। এবার জরুরি অবস্থা জারি অবস্থায় প্রেসিডেন্ট যে কোনো মুহূর্তে তুলে নিতে পারে, আরেকটি ঘোষণা করা যে তুলে নেওয়া হচ্ছে, এবং এটা হাউসে পাসের কোনো ব্যাপার না। এটা খেয়াল রাখবে, এখান থেকে প্রশ্ন দেই যে তুলার ক্ষেত্রেও সিম্পল মেজরিটিতে পাস ও ইত্যাদি অনেক রকম অপশানে থাকে, তো খুব ভালোভাবে জেনে থাকলে কনফিউশন হবে না যে তুলার টামে কোনো মেজরিটি লাগে না, পাসের কোনো প্রয়োজন নাই। এরপরে হচ্ছে যে দ্য 44th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, 44তম সংশোধন একটা বিশেষ প্রভিশন আর কি দিয়েছে, সেটা হচ্ছে প্রোভাইডেড দ্যাট যে 10% অর মোর মেম্বার্স অফ দ্য লোকসভার যা সদস্য তার যদি 10% বা তার বেশি, অর্থাৎ আমরা লোকসভা সদস্য যদি ধরে নিই যে 545, যদিও দুটো অ্যাংলো ইন্ডিয়ান এখন বাদ চলে যাচ্ছে, তো রাউন্ড ফিগারে আমরা যদি 500ই ধরি, তাহলে তার 10% কত হবে? 50। 50-এর বেশি, 50 অথবা 50-এর বেশি লোকসভার সদস্য ক্যান রিকুইজিশন এ মিটিং অফ দ্য লোকসভার একটা মিটিং ডাকতে পারে, অ্যান্ড ইন দ্যাট মিটিং, সেই মিটিংয়ে ইট ক্যান ডিসঅ্যাপ্রুভ অর রিভক দ্য এমার্জেন্সিটাকে কিন্তু ডিসঅ্যাপ্রুভ করতে পারে, অর্থাৎ রিজেক্ট করে দিতে পারে, রিভক তুলে দিতে পারে বাই সিম্পল মেজরিটি। এটা খেয়াল রাখবে যে প্রেসিডেন্ট যদি নিজে থেকে তোলে সেক্ষেত্রে পাস করার কোনো প্রয়োজন নয়, মেজরিটির প্রশ্নই আসে না। কিন্তু লোকসভার 10% বা তার বেশি মেম্বার যদি রাজি হয় যে আমরা তুলে দেওয়ার পক্ষপাতী, তখন তারা একটা প্রেসিডেন্টকেই রিকোয়েস্ট করবে যে একটা বিশেষ অধিবেশন ডাকা হোক লোকসভার, বা একটা আলাদা মিটিং করা হোক লোকসভার। তো সেই মিটিংয়ে সিম্পল মেজরিটি যদি পাস হয়ে যায়, এমার্জেন্সি তোলার পক্ষে এমার্জেন্সি আর থাকবে না। ইন সাচ এ কেস, এই কেসে এমার্জেন্সি উইল ইমিডিয়েটলি বিকাম ইনঅপারেটিভ, মানে সেই পাস হওয়ার পরে পরে সেটা ইনঅপারেটিভ হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। ইফ লোকসভা ইজ নট ইন সেশন, লোকসভা যদি অধিবেশন যদি না থাকে সেই সময়, তখন স্পেশাল সিটিং ইজ সামন বাই দ্য প্রেসিডেন্ট একটা বিশেষ অধিবেশন থাকবে। অর্থাৎ লোকসভা অধিবেশন চলাকালীন যদি তারা রিকুইজিশন দেয়
তাহলে আলাদা মিটিং হবে। কিন্তু লোকসভা অধিবেশন যদি না থাকে আর যদি তারা মিটিং চায়, সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট তাদের রিকুইজিশন পেয়ে একটা স্পেশাল সিটিং, বিশেষ অধিবেশন ডাকবে। এটা প্রেসিডেন্টের পাওয়ারের মধ্যে আছে, ডাকতে পারে। মেনলি আমাদের দেশে পার্লামেন্টে 3টি অধিবেশন হয়, যেটা বলা হলো, বাজেট অধিবেশন, শীতকালীন এবং বাদল বা বর্ষাকালীন অধিবেশন। কিন্তু এই 3টে ছাড়াও যে কোনো মুহূর্তে প্রেসিডেন্ট বিশেষ অধিবেশন প্রয়োজনে ডাকতেই পারে। শর্ত হচ্ছে দুটো অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি গ্যাপ থাকা যাবে না। এটা নেক্সট নোটগুলিতে পড়বে তোমরা। সোফার এখানে বলা আছে যে এতদিন পর্যন্ত কতগুলো ন্যাশনাল এমার্জেন্সি হয়েছে। সোফার ন্যাশনাল এমার্জেন্সি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন আওয়ার কান্ট্রি 3 টাইমস। 3বার ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। হ্যাজ বিন ডিক্লেয়ার, এটা লাইনটা একটু রিপিট হয়েছে, ওটা ইগনোর করবে। 1 নম্বর হচ্ছে দ্য ফার্স্ট এমার্জেন্সি ওয়াজ ডিক্লেয়ার্ড অন 26 অক্টোবর 1962। ডেটগুলো বা সালগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। যে প্রথম চাইনা যখন অ্যাটাক করেছিল, ভারত চীন যুদ্ধ 1962 সাল, তো সেই 26শে অক্টোবর আপ চাইনার অ্যাটাকের পরে আওয়ার বর্ডার্স ইন দ্য নর্থ অ্যান্ড দ্য ইস্ট, যেটা উত্তর এবং পূর্ব সীমানে অ্যাটাকটা করেছিল, তো সেই সময় এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল 1962 26 অক্টোবর, এবং সেটা কতদিন ছিল? লাস্টেড টিল 10 জানুয়ারি 1968। অর্থাৎ 1962 26 অক্টোবর থেকে 1968 10 জানুয়ারি পর্যন্ত ন্যাশনাল এমার্জেন্সি ছিল। এটা ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম হচ্ছে যে ডিক্লেয়ার্ড অন 3 ডিসেম্বর 1971। তখন কেন হলো? 1971-এ ভারত পাকিস্তান যুদ্ধ, দ্বিতীয় যে ভারত পাকিস্তান যুদ্ধ, অ্যান্ড ওয়াজ লিফটেড অন 21 মার্চ 1977। 1977 সালে 21শে মার্চ সেটা তুলে নেওয়া হয়েছিল। তো 1971 সালের 3 ডিসেম্বর থেকে 1977 সালের 21শে মার্চ, 6 বছর, অ্যারাউন্ড 6 ইয়ার হবে, অতদিন ধরে ছিল। 3 নম্বর এমার্জেন্সি যেটা লাস্ট এমার্জেন্সি, আর তারপরে হয়নি, থার্ড ন্যাশনাল এমার্জেন্সি কল্ড, এটাকে ইন্টারনাল এমার্জেন্সি বলা হচ্ছে, যেটা ইন্দিরা গান্ধী ডিক্লেয়ার করেছিল, ইম্পোজড অন 25 জুন 1975, 1975 সালে। এটা জিনিস খেয়াল করো যে সেকেন্ড এমার্জেন্সি 71 থেকে 77, অর্থাৎ 1975 সালে অলরেডি একটা এমার্জেন্সি আছে। তা সত্ত্বেও কিন্তু আরও একবার এমার্জেন্সি ঘোষণা করা হচ্ছে, একই ন্যাশনাল এমার্জেন্সি, কিন্তু খেয়াল করবে কজটা আলাদা। সেকেন্ড এমার্জেন্সির কজ কি ছিল? যুদ্ধ। আর থার্ড এমার্জেন্সির কজ কি? ইন্টারনাল ডিস্টারবেন্স, আভ্যন্তরীণ গোলযোগ। তখন কিন্তু সশস্ত্র বিদ্রোহ টার্মটা ইনক্লুড করা হয়নি। তো এটা করা হয়েছিল। তো এমার্জেন্সি একটা আছে, আবার আরও একটা এমার্জেন্সি ঘোষণা একই ধরনের করার প্রয়োজন কি? এর কারণ হচ্ছে যে প্রভিশনগুলো কিছু পার্থক্য আছে। যুদ্ধের কারণে এমার্জেন্সি ঘোষণা হলে যে রেস্ট্রিকশনগুলো আরোপ করা যেতে পারে বা যা প্রভিশন, তার থেকে ইন্টারনাল কারণে যদি এমার্জেন্সি ঘোষণা হয় আলাদা কিছু আছে। অর্থাৎ ইন্টারনাল কারণে যেগুলো সরকারের রেস্ট্রিকশন করতে পারবে বা যা করতে চাইছে, সেটা হয়তো যুদ্ধের কারণে যে এমার্জেন্সি সেটাতে পাচ্ছিল না বলে কিন্তু ইন্টারনাল এমার্জেন্সির কারণে করা হয়েছিল। অর্থাৎ একসাথে কিন্তু 75 সাল থেকে, এবং এটা খেয়াল করবে একই ডেটে দুটো এমার্জেন্সি উঠে যায়, সেকেন্ড অ্যান্ড থার্ড, 21শে মার্চ 1977। দিস এমার্জেন্সি ওয়াজ ডিক্লেয়ার্ড অন দ্য গ্রাউন্ড অফ ইন্টারনাল ডিস্টারবেন্স, যেটা বলা হলো, এবং ইট ওয়াজ লিফটেড অন 21 মার্চ 1977। অর্থাৎ একই ডেটে দুটো এমার্জেন্সি উঠে যায়। এরপরে হচ্ছে ইফেক্টস অফ ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সির কী কী প্রভাব? দ্য ডিক্লারেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি হ্যাজ ফার রিচিং ইফেক্টস বোথ অন দ্য রাইটস অফ ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিগত ক্ষেত্রে এর একটা প্রভাব আছে, অ্যান্ড দ্য অটোনমি অফ দ্য স্টেটস, রাজ্যের যে কিছু বিশেষ, রাজ্যগুলির যে স্বশাসিত যে ক্ষমতা, তো রাজ্যের উপরে এবং সিটিজেন ব্যক্তিগত লেভেলেও কিন্তু প্রভাব আছে। ডিউরিং দ্য অপারেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি যখন অপারেটিভ থাকবে, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য সেন্টার, কেন্দ্রের যে প্রশাসনিক ক্ষমতা সেটা এক্সটেন্ড করবে কত দূর? তো ডাইরেক্টিং এনি স্টেট, যে কোনো রাজ্যকেই সে ডাইরেকশন দিতে পারে, ইন ম্যানার ইন হুইচ ইটস এক্সিকিউটিভ পাওয়ার ইজ টু বি এক্সারসাইজড, যেখানে কেন্দ্রের কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার কাজ করতে পারে। তো এক কথায় এমার্জেন্সি যখন জারি থাকবে তখন রাজ্যগুলির ক্ষমতা, রাজ্যগুলির দায়িত্ব কিন্তু কেন্দ্রের হাতেই চলে যায়। নর্মাল টাইমে রাজ্যগুলির স্বাধীনতা থাকে, কিন্তু এমার্জেন্সি টাইমে রাজ্যগুলির ক্ষমতা কিন্তু কেন্দ্রের হাতেই চলে যায়। এটা মনে রাখলেই হবে।
পার্লামেন্ট বিকামস এম্পাওয়ার্ড টু মেক ল, আইন করার কর্তৃত্ব পেয়ে যায় অন এনি সাবজেক্ট মেনশন ইন দ্য স্টেট লিস্ট, স্টেট লিস্টের বিষয়গুলির উপর আইন করার ক্ষমতা পেয়ে যায়। এটা আগের কিন্তু এতে পড়েছো তোমরা সেন্টার স্টেট রিলেশনে। টেনিওর অফ দ্য লোকসভা এক্সটেন্ডস বাই পিরিয়ড অফ 1, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা এমসিকিউতে থাকে স্টেটমেন্টে অপশনে, যে লোকসভার কিন্তু মেয়াদ নর্মালি 5 বছর, কিন্তু এমার্জেন্সি টাইমে 1 বছর অ্যাট এ টাইম, একবারে 1 বছর কিন্তু বাড়ানো যেতে পারে। বাট দ্য সেম ক্যান নট বি এক্সটেন্ডেড, কিন্তু এই যে 1 বছর বাড়ানো এটা থাকবে না বিয়ন্ড 6 মান্থস আফটার দ্য প্রক্লামেশন সিজেস টু অপারেট। প্রক্লামেশন যখন সিজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু 1 বছর কন্টিনিউ করবে না, তারপরে ম্যাক্সিমাম 6 মাস থাকতে পারে। অর্থাৎ আমরা ধরে নিলাম যে এমার্জেন্সি চলাকালীন 1 বছর বাড়ানো হলো, যেদিন বাড়ানো হলো তার পরের মাসেই এমার্জেন্সি উঠে গেল, বা তার পরের দিনই এমার্জেন্সি উঠে গেল, তাহলে কিন্তু মেয়াদ 1 বছর বেড়ে আর থাকবে না, ম্যাক্সিমাম 6 মাস থাকতে পারে লোকসভার মেয়াদটা। মানে প্রক্লেমেশন যখন উঠে যাচ্ছে তারপরে ম্যাক্সিমাম 6 মাস থাকবে। দ্য টেনিওর অফ স্টেট অ্যাসেম্বলিজ ক্যান অলসো বি এক্সটেন্ডেড ইন দ্য সেম ম্যানার। রাজ্য আইনসভার বা বিধানসভার মেয়াদও কিন্তু একইভাবে বাড়ানো যেতে পারে। নেক্সট, ডিউরিং এমার্জেন্সির সময় দ্য প্রেসিডেন্ট ইজ এম্পাওয়ার্ড, প্রেসিডেন্ট কর্তৃত্ব পেয়ে যায় টু মডিফাই দ্য প্রভিশনস রিগার্ডিং ডিস্ট্রিবিউশনস অফ রেভিনিউজ বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে যে রাজস্ব বন্টনের বিষয়টা আছে, এটা নর্মালি ফাইন্যান্স কমিশন রেকমেন্ড করে এবং সেটা আলটিমেটলি অ্যাপ্রুভ হতে হয় সরকারিভাবে, কিন্তু এটা প্রেসিডেন্ট তখন এম্পাওয়ার্ড হয়ে যায়। দ্য ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 19, আর্টিকেল 19-এর আন্ডারে যে মৌলিক অধিকারগুলো আছে তোমরা পড়েছো। 19-এর আন্ডারে 6টি মৌলিক অধিকার ছিল: বাক ও মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি, নিরস্ত্রভাবে সমাবেত হওয়ার অধিকার, সভা ও সমিতি গঠন করার অধিকার, যে কোনো জায়গায় চলাফেরা করার অধিকার, ভারতে যে কোনো জায়গায় যাওয়ার অধিকার, স্বাধীনতা আর কি, এবং যে কোনো পেশাবৃত্তি। এই যে 19-এর আন্ডারে ছিল ফান্ডামেন্টাল রাইটগুলো, অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাবে। এটা আর্টিকেল 358, খেয়াল রাখবে, 358-র আন্ডারে অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাওয়া থাকবে না। অ্যান্ড দিস সাসপেনশন কন্টিনিউজ, এটা কতদিন থাকবে? টিল দ্য এন্ড অফ দ্য এমার্জেন্সি, শেষ পর্যন্ত থাকবে। বাট অ্যাকর্ডিং টু দ্য 44th অ্যামেন্ডমেন্ট, 44তম অ্যামেন্ডমেন্ট অনুযায়ী একটু সংশোধন করা হলো যে আর্টিকেল 19 ক্যান বি সাসপেন্ডেড, এটা সাসপেন্ড হবে কিন্তু অনলি ইন কেস অফ প্রক্লামেশন অন দ্য গ্রাউন্ড অফ ওয়ার অথবা এক্সটার্নাল অ্যাগ্রেশন। যে 3টি কারণে ন্যাশনাল এমার্জেন্সি হয়: যুদ্ধ, বহি আগ্রাসন এবং আর্মড রেবেলিয়ন, আভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহ। কিন্তু প্রথম 2টি কারণ, ওয়ার এবং এক্সটার্নাল অ্যাগ্রেশন, 2টি কারণে ন্যাশনাল এমার্জেন্সি হলেই কিন্তু এই 19-এর যে আন্ডারে যে অধিকারগুলো বা স্বাধীনতাগুলো সেটা অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাবে, কিন্তু এক্সটার্নাল আর্মড রেবেলিয়নের কারণে হলে কিন্তু হবে না। অ্যান্ড নট অন গ্রাউন্ড অফ আর্মড রেবেলিয়ন। আর বাকিগুলোর ক্ষেত্রে সেটা পরের পয়েন্টে আছে। আদার ফান্ডামেন্টাল রাইটস মে অলসো গেট সাসপেন্ডেড। অন্য ফান্ডামেন্টাল রাইট যে মেনলি 12 থেকে 35 বা 14 থেকে যেটা পড়েছিলে, তো বাকি যে ফান্ডামেন্টাল রাইটগুলো, তো সেগুলো সাসপেন্ডেড মে অলসো গেট, হতে পারে। এটা হচ্ছে আর্টিকেল 359। অবশ্যই খেয়াল রাখবে যে 20 এবং 21 সেটা কখনোই কিন্তু হবে না। 21-এ জীবন ও তার স্বাধীনতার অধিকার, লাইফ অ্যান্ড লিবার্টি, আর 20-তে যেটা আছে যে 2বার পানিশমেন্ট পাবে না একই অপরাধের জন্য। এই 20 এবং 21 এই দুটি কখনোই সাসপেন্ড হবে না। একটা জিনিস ক্লিয়ার করি যে 358-র আন্ডারে আর্টিকেল 19-এর যে স্বাধীনতার অধিকার, ওই দুটি কারণে যুদ্ধ আর এক্সটার্নাল অ্যাগ্রেশন অটোমেটিক্যালি সাসপেন্ড হবে, অর্থাৎ এর জন্য আলাদা কোনো নোটিশ জারি করতে হবে না। কিন্তু বাকি যে আর্টিকেলগুলো বলা হলো 20, 21 ছাড়া 359-এর আন্ডারে, আর্টিকেল 359-এর আন্ডারে, এগুলো অটোমেটিক্যালি সাসপেন্ড হবে না যতক্ষণ না প্রেসিডেন্ট এটা নোটিশ দেবে আলাদাভাবে যে এই ফান্ডামেন্টাল রাইটগুলো সাসপেন্ড করা হলো, ততক্ষণ কিন্তু অটোমেটিক্যালি সাসপেন্ড হবে না। এই থাকলো স্টেট এমার্জেন্সি বা ফিনান্সিয়াল এমার্জেন্সি, আলাদা ভিডিও করে দেবো, তোমরা এটা শুনে নিয়ে আবার নোট সফট কপি ভালো করে পড়বে।